আম, জামায়াতে ইসলামী এবং এনসিপি তাদের যে জোটের রাজনীতি, সেই জোটের রাজনীতি নিয়ে নানা ধরনের প্রশ্ন আছে। একটা প্রশ্ন খুব প্রকট, যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু যে যার মতো আলাদা আলাদা করে করবে, তো সেই ক্ষেত্রে, এবং আরেকটা হচ্ছে কারা মুক্তিযুদ্ধের সময় কারা মুক্তিযোদ্ধা ছিল এবং কাদের বিরুদ্ধে যুদ্ধটা করা হয়েছিল সে সংক্রান্ত একটা আইনও সংসদে পাশ হয়েছে। তো এই সবগুলি নিয়ে আপনি কি জামায়াত এবং এনসিপির মধ্যে একটা বিভাজন রেখা দেখেন, বা জামায়াত এবং এনসিপি আলাদা হয়ে যাচ্ছে এরকম একটা দেখছেন কিনা? দেখেন, জামাত এবং এনসিপি তো আলাদা আলাদা রাজনীতি করে। হুম, আপনার হুম। মানে পুরোটা সময় যদি অনেকেই মানে ধরেন যে যারা এই রাজনীতির বাইরে দাঁড়ানো, তারা অনেক সময় বলার চেষ্টা করে যে এনসিপি জামাতের একটা বি টিম সি টিম, এটা সবাই সবাইকে বলে, যেরকম করে আজকেও একজন দর্শক কমেন্ট করছে। কিন্তু আপনি যদি দেখেন যে এনসিপি অলওয়েজ জামাতের বাইরে একটা আলাদা রাজনীতি করছে, এবং জামাতের সাথে বিগত নির্বাচনে তাদের যে জোট, এই জোটটাও একেবারে নির্বাচনের আগে আগে হয়েছে। তার মানে এটা একেবারে আপনার একটা ইলেকটোরাল প্রসেসকে সামনে রেখে তাদের মধ্যে একটা জোট হয়েছে। এই জোটটা যদি এক ধরনের কোনো এজেন্ডা বেস ইডিওলজিক্যাল জোট হইতো, তাহলে আরও আগে হইতো। তাহলে ঠিক একইভাবে আবার নির্বাচনের পরে গিয়ে তারা সংসদে একসাথে যেরকম আছে, আবার তাদের মধ্যে একটা ডাইভার্জেন্সও আছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় আপনি জামাত এবং এনসিপি কেবলমাত্র একত্রিত হবে যখন বিএনপির অ্যাগেনস্টে তারা প্রত্যেকেই মনে করবে যে একজনের কাছে আরেকজনের উপযোগিতা আছে, ওকে। যে আমি একা পারতেছি না, আমার সাথে আরেকজন থাকলে পরে আমি একত্রিত হব। আর যেই জায়গাটা আপনি দেখবেন যে তাদের এই এসেনশিয়াল নিডটা নাই, সেখানে তারা আলাদা হয়ে যাবে। উম, যারা বাকিবিল্লাহ, আপনার কাছে আহ, আপনি এখন নতুন এক ধরনের রাজনৈতিক, এটাকে আমি রাজনৈতিক জোট মানে এক না, ধরনের ঠিক নেটওয়ার্ক, জোট না, এটা এটা একটা নেটওয়ার্ক, প্ল্যাটফর্ম, একটা 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 প্ল্যাটফর্ম, একটা পাঠাতন একটা করতেছেন। নেটওয়ার্ক গড়ার চেষ্টা। আহ, আহ, ওই জায়গা না। আপনার কাছে কি মনে হয় যে আপনারা কি বাংলাদেশে সমাজতান্ত্রিক রাজনীতির শেষ অধ্যায়টা অতিক্রম করতেছেন? মানে বাংলাদেশের সমাজতান্ত্রিক রাজনীতি হবে না এটা আপনারা মেনে নিয়েছেন, মানে ওরকম? কারণ আমি এনপিএটাকে যে দেখি, এনপিএটার মধ্যে, বা আপনারা এটাকে বলতেছেন নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন, এটাকে এনপিএ বলতেছেন কিনা যায় না, ওই ওইটাতে তো আসলে তো এটা একটা আদর্শ ভিত্তিক, বা কমিউনিস্ট পার্টিগুলি সমাজতান্ত্রিক জায়গা থেকে, সমাজতান্ত্রিক দলগুলি যে একটা আদর্শের কথা বলে, বা যে একটা আদর্শের সামনে রেখে একটা রাজনীতির কথা বলে জনগণের কাছে যায়, এইটা তো আপনারা পাঠাতন করতেছেন সবার জন্য। ইচ্ছা করলে মির্জা গালিবও আসতে পারবেন, ইচ্ছা করলে সমাজতন্ত্রে বিশ্বাস না করলেও আরেকজন আসতে পারবেন। তো আপনারা সমাজতন্ত্রের রাজনীতির শেষ দেখতেছেন কিনা বাংলাদেশে? জিনিসটা সমাজতন্ত্রের রাজনীতির শেষ আসলে ধরেন আমরা নিজেদের সোশ্যাল ডেমোক্রেটিক বলতেছি, এটা তো আর পৃথিবীতে খুব নতুন জিনিস না। বাংলাদেশের কনটেক্সটে এটা নতুন, কিন্তু সোশ্যাল ডেমোক্রেটিক ট্র্যাডিশন তো একটা পুরনো জিনিস। এখন আমরা যেটা বলতেছি যে আমরা জিনিসটা আসলে বাংলাদেশের মতো করে করব, মানে এখানে মূল জায়গাটা হচ্ছে যে কমিউনিস্ট বা আমাদের এই জায়গায় পুরনো বামপন্থী দলগুলি, যেটা আমাদের অনেক দিনের পর্যালোচনা যে এগুলি একটু রেটোরিক্যাল, মানে আইডিওলজিটা যেটা হয়েছে যে একদমই কমপ্লিটলি রেটোরিক্যাল, মানুষের প্রবলেম সলিউশনের সাথে এটার আর কোনো সংযোগ নাই। যে কারণে রাজনীতিটা একটু আলংকারিক রাজনীতি হয়ে গেছে। রিয়েল পলিটিক্সে মানে অনেক গুরুত্বপূর্ণ মুভমেন্ট এবং অনেক ধরনের অনেক অসংখ্য মানুষের অনেক আত্মত্যাগের পরেও আমাদের পুরনো লেফট পলিটিক্সটা যেটা হয়েছে যে ইম্প্যাক্ট রাখতে পারতেছে না, ইম্প্যাক্টলেস হয়ে গেছে। এবং ওটা খুব প্র্যাকটিক্যাল কারণে, কার্যকারণ সম্পর্কটা মানে খুবই প্র্যাকটিক্যাল, যেই জায়গা থেকে যে মানুষের যে মানে মানে আমি একদম একটু আমি রিয়েল আমি প্রবলেম যেটা। আমি একটু সহজ করে বলি যে সমাজতান্ত্রিক রাজনীতির যে জনবিচ্ছিন্নতা বা গণবিচ্ছিন্নতা বা ওইটা কি আপনারা কারণটা বুঝতে পারছেন? আর আমি আপনার সাথে এটাতে একমত না, মানে আমার দুই পয়সা একটু দিয়ে রাখি যে রেটোরিক্যাল পলিটিক্স ইজ অল অ্যাবাউট রেটোরিক্স। পলিটিক্স, রিয়েল পলিটিক্স বলে কিছু নাই আসলে। না, পলিটিক্স আমি পুরোটাই যেই যেই গল্প। অর্থে পলিটিক্স মানুষের সমস্যার সমাধান করে না, নতুন সমস্যা তৈরি করে, ওগুলি নিয়ে মানুষ ব্যস্ত থাকে। না, ধরেন হয় কি, যখন পলিটিক্স এনগেজমেন্ট, তো শুধু গল্প বা দিয়ে আপনি এনগেজমেন্ট তৈরি করতে পারেন না। এখন যেটা হচ্ছে, যেমন আমি কিন্তু ওইটারে বিচ্ছিন্নতা বলতে রাজি না। পুরনো বামরা যে গণবিচ্ছিন্ন, সেটা আমি বলতে রাজি না। তারা এক ধরনের অবজেক্টিভ কন্ডিশনের মধ্যে আমাদের এই জায়গায় যখন পাটকলগুলি ছিল, চিনি কলগুলি ছিল, ট্রেড ইউনিয়ন গুলি ছিল, তো
তখন সেই জায়গায় সেই এনগেজমেন্ট গুলির মেকানিজম যেটা সেটা তাদের আছে, কিন্তু যখন অবজেক্টিভ কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে তখন এনগেজমেন্টের মেকানিজমটা নতুন করে তারা আর তৈরি করতে পারে নাই, বা তৈরি করার জরুরত যেটা সেটা তারা ফিল করে নাই। ওইখানে যেটা হয়েছে যে আইডিওলজিটা ওইখানে আইসা রেটরিকে পরিণত হয়ে গেছে। কিন্তু যখন কথার কথা যে আপনার আদমজি পাটকল ছিল বা লতিফ বাহনী জুট মিল ছিল, শহীদুল্লাহ চৌধুরীরা যখন লতিফ বাহনী জুট মিলের সিবি এর লিড করতেছেন, ইলেক্টেড হয়ে আসতেছেন, বা যখন কমরেড তাজুল আদমজি পাটকলে কাজ করতেছেন, ওই টাইমটাই কিন্তু এটা আর রেটরিক না, ওটা শুধু গল্প না, তার মধ্যে এনগেজমেন্টের গল্পের পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের কিছু টাকাও আছে, মানে শুধু গল্প কেন হয়? ওইটারে ধরেন ওইটা না ঠিক আছে, আমি বাংলাদেশের রাজনীতিতে রেটরিক ছাড়া সত্যিকার অর্থে বাংলাদেশে যারা বড় দলগুলি যারা রাজনীতি করে, আগে আওয়ামী লীগ, পরে বিএনপি, এখন জামাতে ইসলামী, এনসিপি, তাদের কাউকেও আমি রেটরিক ছাড়া অন্যান্য জায়গায় আমি কথা বলতেই দেখি না। আমি দেখি আলোচনাটা গল্প এবং রেটরিকেই সীমাবদ্ধ। কোনো না সেই রেটরিকের কখনো নাম মার্কিন যুক্তরাষ্ট্র বিরোধিতা, কখনো নাম ভারত বিরোধিতা, কখনো নাম হচ্ছে সংখ্যাগুরু রাজনীতি, কখনো সংখ্যালঘু রাজনীতি, কখনো নাম জুলাই, কখনো আওয়ামী বিরোধিতা, কখনো আবার স্বাধীনতার চেতনা। এই কয়েকটা গল্পের মধ্যেই আসলে আমি বাংলাদেশের রাজনীতিটা দেখি। বিশ্ব রাজনীতিও আমি গল্প দিয়ে ব্যাখ্যা করতে পারি। মানে ধরেন এই পয়েন্টে একটু বলার এটা যে আপনি আগে যখন এনসিপি আর জামাত নিয়ে আলাপ করতেছিলেন, এবং ধরেন কথার কথা যে বিজেপি একটা রাম মন্দির এবং একটা আখ্যান নির্মাণের মধ্যে দিয়ে পুরা একটা হিন্দুত্ববাদী ভারত সেই লাইনে চলে গেল। আমি বলতেছি যে এইখান থেকে যদি আমরা পলিটিক্সটা বাইর করতে চাই, বাংলাদেশেও যদি আমরা শুধুমাত্র যে কথার কথা যে ওই হিন্দুত্ববাদী পরিচয়ের রাজনীতিটারে শুধু আমরা এখানে মুসলিম পরিচয়ের রাজনীতি দিয়ে কাউন্টার করি, এইটার ফল যেটা হবে যে যেমন মমতা হেরে গেল, মমতার বিরুদ্ধে অনেক কমপ্লেন ছিল, কিন্তু মমতার যেই পরিমাণ সোশ্যাল সেফটি প্রোগ্রাম ছিল, অন্তত 10টা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম মেয়েদের এডুকেশন নিয়ে, নানান কিছু নিয়ে, সোশ্যাল সেফটি নেটের জায়গায় ভারতে আমরা পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা বলবো। আমি জাস্ট একটা লাইনে শেষ করি যে এই যে রেটরিক্যাল পলিটিক্স, এইটারে যদি আমরা প্রবলেম সলিউশনের পলিটিক্সে না আনতে পারি, যে মানুষের আসলে প্রতিদিনের সমস্যা এবং আমাদের রিসোর্স ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে সেই সমস্যা সমাধানের দিকে যাওয়া এবং আইডেন্টিটি পলিটিক্সটার কাউন্টার করা আসলে প্রবলেম সলিউশনের পলিটিক্স দিয়ে, তা না হইলে ভারতের যেমন বিপদ আছে, বাংলাদেশেরও বিপদ আছে, উপমহাদেশ একটা মানে গাড্ডায় পড়তে যাইতেছে। আমি প্রবলেম সলিউশন নিয়ে শুধু একটা কথাই বলি, বাংলাদেশের পলিটিক্স বলেন, উপমহাদেশের পলিটিক্স বলেন, কিছুটা বিশ্ব পলিটিক্সও প্রবলেম সলিউশনটার একটা চেহারা বা একটা নাম দিয়ে দেয়। কখনো এটা একটা সহি প্রবলেম সলিউশন, কখনো একটা রাম মানে একটা রামবাদী একটা প্রবলেম সলিউশন। সেই প্রবলেম সলিউশনটা যত না সলিউশন, তার চেয়ে বেশি হচ্ছে সলিউশনের একটা ধারণা দেওয়া, তুই গরিব না, তুই বঞ্চিত, তোর এইটা হবে সেটা হবে। যাই হোক, এগুলো নিয়ে পরে অনেক তাত্ত্বিক আলোচনা